রাতের খাবার খেয়ে কেবলই বিছানায় শরীর এলিয়ে দিয়েছে মেহরাব। আজ অফিসে অনেক কাজের চাপ ছিল, এজন্য কিছুটা ক্লান্ত সে। ফোন হাতে নিয়ে সাবিহাকে কল করতেই যাচ্ছিল মেহরাব, এর মধ্যে সালমা আক্তার দরজার বাইরে এসে দাঁড়ালেন। সম্পর্কে তিনি মেহরাবের মা। বয়স 60 ছুঁই ছুঁই, পরনে ছাই রঙা শাড়ি, চুলগুলো খোপা করা, চোখে মোটা ফ্রেমের চশমা। মেহরাব। মায়ের কণ্ঠস্বর শুনে শোয়া থেকে উঠে বসল সে। মা, কিছু বলবে? ভেতরে না এসে ওখানে দাঁড়িয়ে আছো কেন? দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা। ধীর পায়ে ছেলের ঘরে ঢুকলেন। পাশের ফ্ল্যাটের রহিমার ছেলে সাকিব বিয়ে করেছে মাসখানেক হলো। বিয়ের পর নিজের মা কে রুমে ঢোকার আগে অনুমতি নিতে বলেছে সে। আর সেসব কথা রহিমা এসে সালমার সাথে বেশ কেঁদে কেঁদে বলেছিল। ফলশ্রুতিতে সালমার মন কিছুটা খারাপ হয়ে আছে। মেহরাবকেও তো বিয়ে করাতে হবে। তখন যদি মেহরাবও তেমন কিছু বলে? সেজন্য আগে থেকেই রুমে ঢোকার আগে অনুমতি নেওয়ার অভ্যাস করছেন সালমা। বলো, এবার বয়স তো কম হলো না তোর, এবার তো বিয়ে শাদী করতে হবে। আর কয়েক বছর যাক, তারপর আমি মরার পর? আতকে উঠল মেহরাব। মায়ের হাত ধরে বলল সে। এমন কথা বলছো কেন মা? প্লিজ তুমি এরকম কথা আর বলবে না। তাহলে বিয়েতে রাজি হয়ে যা। আমি একজনকে পছন্দ করি, মা। তবে সে লেখাপড়ার জন্য কানাডায় থাকে এখন। ভ্রু উঁচিয়ে শুধালো সালমা। মেয়ে বিদেশে লেখাপড়া করে? হ্যাঁ। তবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে দেশে থেকেই। গ্রামের মেয়ে। শহুরে মেয়েদের মতো চালচলন না তার। তোমার অপছন্দ হওয়ার কথা না, মা। মেয়ে বিদেশে লেখাপড়া করে শুনে কিছুটা বিরক্ত হলেন সালমা। মূলত সালমা আক্তার শহুরে মেয়েদের আধুনিক চালচলন দেখতে পারেন না। মেহরাব সেই কারণে সাবিহার বিষয় সবকিছু স্পষ্ট করে বলল। বেশ। আমাকে ছবি দেখাস। আর মেয়ের সাথে আগে থেকেই কথাবার্তা বলে রাখিস। আর পারলে বিদেশ থেকে দেশে ফিরতে বলিস। কি হবে এত লেখাপড়া করে? সেই তো শ্বশুর বাড়িতে এসে সংসার করতে হবে। মেহরাব চুপ করে রইল। তার মা কে বলে লাভ নেই কিছু। তিনি নিজে যা বোঝেন, ভাবেন সেটাই বলেন। উনার চিন্তাভাবনা এমনই। মেয়েদের কেবল একটাই কাজ, বিয়ে করে সংসার করা এবং বাচ্চা লালন পালন করা। আচ্ছা, ঘুমা তাহলে, গেলাম আমি। ঠিক আছে। সালমা আক্তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সাবিহার কল এলো। মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটল তাতে। সব ভাবনা বাদ দিয়ে কল রিসিভ করল সে। হ্যালো। ইয়েস, সুন্দরী। কেমন আছো? হুম ভালো, আপনার কি অবস্থা? ভুলে গেলেন নাকি? আরে না, না। কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম দুদিন। সেজন্য নক করা হয়নি। কল করতাম আমি। লম্বা নিঃশ্বাস ছাড়ল সাবিহা। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি ছড়িয়ে দিল। রৌদ্রময় দিন, আকাশটা দেখতে দারুণ লাগছে। বেশ, বুঝলাম। শুনলাম তালহা আর তামান্নার বিয়ের কথা হচ্ছে। আরিশ কল করেছিল, গতকাল রাতে দেশে ফিরেছে ওরা। হ্যাঁ। সবকিছু তো ঠিকই ছিল, শুধু মা বেঁকে বসেছিলেন। উনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। আমার ভাই তার ভালোবাসার মানুষকে নিজের করে পাক, এটুকুই চাওয়া। উমম। মিস সাবিহা দেখছি বেশ বদলে গেছে। মুচকি হাসল সাবিহা। মেহরাবের ঠোঁটের কোণেও হাসি খেলা করছে। তা বলা যায়। তা নিজে কবে বিয়ে করবে শুনি? ঠিকঠাক ছেলে পেলে এখনই করতে পারি। শিওর? অফকোর্স। তা ঠিকঠাক বলতে কেমন ছেলে দরকার তোমার? বেশি কিছু না, কেবল আমার প্রতি সৎ থাকতে হবে। আর একটু ভালোবাসতে হবে, ব্যাস। একটু ভালোবাসলেই হবে? হুম। বাকিটা একসাথে থাকতে থাকতে হয়ে যাবে। মেহরাব বিছানায় শরীর এলিয়ে দিল আবার। ক্লান্তিতে রাজ্যের ঘুম এসে ভর করেছে তার চোখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল মেহরাব, রাত 12টা ছুঁই ছুঁই এখন। তার মানে কানাডায় এখন দুপুরবেলা। বুঝলাম। লাঞ্চ করেছ? এখনো না, একটু পর খাবো। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে খেলাম। এখন শুয়ে আছি। নিদ্রার অপেক্ষায়। নিদ্রা? ওহ ঘুম। জি, হ্যাঁ ম্যাডাম। নিন্দ্রা মানে ঘুম, কোনো নারী নহে। থতমত খেল সাবিহা। কোনো নারী হলেও বা তার কি? মেহরাবটা বড্ড শেয়ানা। কথার মানে বুঝতে সময় লাগে না তার। হু, হু। আচ্ছা, পরে কথা হবে আবার। রাখছি এখন। ওকে। বাই। হুম, বাই। কল কেটে ফোন বালিশের পাশে রাখল মেহরাব। আগামীকাল একবার আরিশের অফিসে যাবে সে। বন্ধুকে মনের কথাটা এবার বলার সময় এসেছে। আগামীকাল আরিশের সাথে কিভাবে সবকিছু বলবে সেসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমের দেশে পাড়ি জমাল মেহরাব। বিছানায় বসে নোটপ্যাডে কিসব লিখতে ব্যস্ত ওরা। আরিশ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওরার প্রতিটি নড়াচড়া খুব গভীরভাবে খেয়াল করাই যেন তার কাজ। দুপুরে তামান্না ও তালহার বিয়ের বিষয়ে কথাবার্তা হয়েছিল। যেহেতু এখন তাসলিমা খাতুনও রাজি, সেজন্য বিয়েতে দেরি করতে চাচ্ছে না আরিশ। শুধু সাবিহার ছুটি পাওয়া নিয়ে সমস্যা। একমাত্র ভাইয়ের বিয়েতে তার বোন থাকবে না, এটা তো হয় না।
সাবিহার সাথে আরিশ কথা বলবে আগামীকাল। আজকে বিভিন্ন কাজকর্মের ঝামেলায় কথা বলবে বলবে করেও বলা হয়নি। হ্যাঁ, হয়ে গেছে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল ওরা। চোখে মুখে তার খুশির ঝিলিক। কি হয়ে গেছে, শুনি? ওরার হাত ধরে কোলে তুলে নিল আরিশ। গলা জড়িয়ে ধরে বলল ওরা। তামান্না আপু আর তালহা ভাইয়ের বিয়েতে কি কি কিনবো সেসব লিস্ট করলাম। লিস্ট? কই দেখি তোমার লিস্ট। আরিশ হাত বাড়িয়ে নোটপ্যাডটা হাতে নিয়ে দেখতে লাগলো সেটা দুটো শাড়ি, একটা লেহেঙ্গা, একটা থ্রি পিস লেখা আছে, সাথে কিছু গয়নাগাটি। আরিশের মতিগতি বোঝার চেষ্টা করছে ওরা। লিস্ট কি বেশি লম্বা হয়ে গেল? এই তোমার লিস্ট? হু হু। কেন, কি হয়েছে? লিস্ট করেছো, ভাবলাম অনেক কিছু লিখবে কিন্তু যা লিখেছো সেসব তো এমনি মনে রাখা যায়। তোমার আসল শপিং তো আমি করব। আমার লিস্টের দরকার পড়বে না, পাখি। ওরা কিছু বলার আগেই আরিশ তার ঠোঁটে কিস করল একটা। ওরা বলতে শুরু করল। লিস্ট করে নতুন পোশাক কেনার মধ্যে অন্য রকম একটা আনন্দ আছে, রাগী ভূত। ছোটবেলায় ঈদ আসলেই লিস্ট করতে বসতাম। তারপর সেই লিস্ট অনুযায়ী কসমেটিক্স কিনতাম। শৈশবের কথা ভাবতেই মনটা কেমন বিষিয়ে উঠল আরিশের। তার ছোটবেলায় এমন কোন মধুর স্মৃতি নেই যা সে বলতে পারবে। এতক্ষণ কথার ফাঁকে ফাঁকে কিস করে যাচ্ছিল আরিশ, আচমকা থেমে যাওয়াতে তার দিকে মনোযোগ দিল ওরা। ভদ্রলোকের চেহারার হাবভাব বদলে গেছে। কেমন বিষণ্ণতা ভর করেছে চোখে মুখে। কি হলো? কই? কিছু হয়নি তো, হামিংবার্ড। কেমন অন্যমনস্ক লাগছিল আপনাকে। ঠিকই আছি আমি। কিন্তু তুমি ঠিক থাকবে না এখন? কেন? কিছুটা অবাক হয়ে বলল ওরা। আরিশ তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের করে নিতে নিতে বলল। কথা কম, কাজ বেশি করতে হয়। ওরা মুচকি হাসল। আবেশে চোখ বন্ধ করে ফেলল। আরিশ তার প্রতিটি শিরা উপশিরায় নেশা ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে। আরিশের স্পর্শ মানেই এক জ্বালাময়ী অনুভূতি, যেখানে ঘোরলাগা নেশার সাথে যন্ত্রণা লুকিয়ে থাকে। রাতের আধার ঘনিয়ে ভোরের আলো ফুটেছে চারদিকে। শহরের ব্যস্ততা এখনো পুরোপুরি শুরু হয়নি। যানবাহনের কর্কশ শব্দও কিছুটা কম শোনা যাচ্ছে। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভাঙল নয়নার। গতকাল রাতেও ভালো ঘুম হয়নি তার। ইদানিং ঘুম কমে গেছে। ঘুম ভাঙলেও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেতে লাগল সে। তারপর আড়মোড়া ভেঙে উঠে বসল। দেয়ালঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল একবার, সকাল 6টা বেজেছে কেবল। আজকাল পলাশের কথা খুব মনে পড়ে নয়নার। যতই তার কথা ভুলতে চায় ততই যেন সবকিছু বেশি মনে পড়ে। পলাশ যখন আশেপাশে ছিল তখন এতটা অনুভব করত না তাকে, অথচ দূরত্ব বাড়তেই সেই অনুভূতি প্রখর হচ্ছে। বিছানা ছেড়ে উঠল নয়না। ধীর পায়ে এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। ড্রয়ার খুলে একটা ছোট কাগজ বের করল। পলাশের ফোন নম্বর লেখা কাগজটায়। কিছুক্ষণ কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সে। পলাশের বলা শেষ কথাগুলো ভাবতে লাগল। পলাশ বলেছিল তার অনুপস্থিতিতে নয়নাও বুঝবে তার গুরুত্ব। দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। বাড়ির কারো ফোন দিয়ে একবার কল করবে কিনা সেটাই ভাবতে লাগলো এবার। কিন্তু ভাবনা যেন শেষই হচ্ছে না। দ্বিধা কাটছে না তার। নয়না, এত সকালে পড়তে বসেছিস যে আজ? আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে আঁতকে উঠল সে। হাত থেকে কাগজটা ড্রয়ারে রাখতে গিয়ে ফ্লোরে পড়ে গেল। কিন্তু নয়না সেটা খেয়াল না করে টেবিলের পাশ থেকে সরে এসে বিছানায় বসল। পড়তে বসিনি, মা। ঘুম ভাঙল তাই ভাবছিলাম পড়তে বসবো কি না। ঘর ঝাড়ু দিতে এসেছেন রোকসানা। মেয়ের সাথে কথা বলতে বলতেই কাজ করছেন তিনি। তাহলে ফ্রেশ হয়ে নে। চা বিস্কুট খেয়ে তারপর না হয় পড়তে বসবি। ঠিক আছে, মা। নয়না মায়ের কথামতো ফ্রেশ হতে চলে গেল। রোকসানা ঝাড়ু দিতে থাকলেন। অসাবধানতার ফলে পলাশের নম্বরটা যে ময়লার ঝুড়িতে পৌঁছে গেল, সেটা নয়না টের অবধি পেল না। সারাদিন স্কুল আর ক্লাসের ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেই নয়নার চোখে পড়ল তালহা। বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে তালহা। তার পরনে গাঢ় নীল শার্ট আর কালো জিন্স, চুলগুলো হালকা এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সময়টা তখন সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্ত। রোকসানা তালহার আপ্যায়নে ব্যস্ত। ঘরে থাকা যা কিছু খাবারদাবার আছে তা দিয়েই আপাতত অতিথি সেবার চেষ্টা করছেন। নয়না স্কুল থেকে ফিরে ভদ্রতার সাথে তালহার কুশলাদি সেরে নিজের ঘরে ঢুকে ফ্রেশ হতে গেল। সকালের তাড়াহুড়োয় পলাশের নম্বর লেখা কাগজটা কোথায় রেখেছে কিছুতেই মনে করতে পারছিল না সে। পুরো পথজুড়ে সেই কাগজটার কথাই বারবার মনে পড়ছিল। তারপর বলো, বেআইন কেমন আছেন? রোকসানা সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলেন। তালহা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। ভাবি হয়তো আপনাকে কলে সবকিছু বলেছেন। আমি আসলে নয়নাকে নিতে এসেছিলাম। মুচকি হাসলেন রোকসানা। কিছুক্ষণ আগেই ওরা ফোন করেছিল। তখনই তালহার বিয়ের কথা জানিয়েছে তাকে।
যদিও এখনো দিন তারিখ চূড়ান্ত হয়নি, তবে কাল থেকেই কেনাকাটার প্রস্তুতি শুরু হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এই কারণেই নয়নাকে খান বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই তালহাকে পাঠানো হয়েছে। আরিশের সময় নেই। অফিসের চাপ দিন দিন বেড়েই চলেছে। আর তাছাড়া আরিশের যা স্বভাব, তাতে শ্বশুরবাড়ি এসে শালিকাকে নিজে হাতে আনার মতো ধৈর্য বা ইচ্ছা তার নেই বললেই চলে। হ্যাঁ, ওরা বলেছে তুমি নয়নাকে নিতে এসেছো। রোকসানা হেসে বললেন। ও তো এখনই স্কুল থেকে ফিরেছে। একটু ফ্রেশ হয়ে আসুক, তারপর কথা বলি তোমার সঙ্গে। ঠিক আছে, আন্টি। তুমি বরং নাস্তা শেষ করো ততক্ষণে। তালহা মাথা নেড়ে মুচকি হাসল কেবল। রোকসানা বসা থেকে উঠে নয়নার ঘরের দিকে এগোলেন। কোনোমতে স্কুলের ব্যাগ কাঁধ থেকে নামিয়েই কাগজটা খুঁজতে শুরু করেছে নয়না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো টেবিলের ওপর থেকে শুরু করে ড্রয়ারে, ফ্লোরে কোথাও কাগজটা পাচ্ছে না সে। কি রে, এখনো স্কুল ড্রেস চেঞ্জ করিসনি কেন? তালহা এসে বসে আছে, তোকে নিতে পাঠিয়েছে ওরা। মায়ের আগমনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে নয়না। সোজা হয়ে দাঁড়ালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল সে। এই তো ফ্রেশ হয়ে নিচ্ছি। আপু হঠাৎ নিতে পাঠালো? কোনো অনুষ্ঠান আছে? তালহার বিয়ে, শুনলাম। সেজন্য কেনাকাটা করবে বলল। ব্যাগপত্র নিয়ে যাবি, দুদিন থাকার কথাও বলেছে ওরা। নয়না শুধু সব কথায় হু হা করে যাচ্ছে। তার মন পড়ে আছে কাগজটা খোঁজার দিকে। পলাশের নম্বরটা হারিয়ে নয়নার মনে হচ্ছে যেন আস্ত মানুষটাকেই হারিয়ে ফেলেছে সে। বুকটা কেমন খালি খালি লাগছে। কি রে, কি হয়েছে তোর? রোকসানা বেশ গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন। ফ্রেশ হয়ে আসছি, আমি। বেশি সময় লাগবে না। নয়না তড়িঘড়ি করে ওয়ার্ড্রপ থেকে জামাকাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। রোকসানা মল্লিক মেয়ের হাবভাব কিছুতেই বুঝে উঠতে পারছেন না। নয়না আজকাল যেন কেমন অচেনা হয়ে গেছে। আগের সেই প্রাণচঞ্চল মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। এই পরিবর্তনের কারণটা তিনি ধরতে পারছেন না ঠিকভাবে, আর সেটাই তাকে ক্রমেই চিন্তিত করে তুলছে। সন্ধ্যা নেমেছে। শহরের ওপরে গাঢ় নীল রঙা আবরণ টেনে নিচ্ছে আকাশ, বাড়ির চারপাশে বাতিগুলো একে একে জ্বলে উঠছে। একটা শান্ত, নরম আলোয় ভরে যাচ্ছে চারদিক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে ওরা। নিজেকে আজ বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়েছে। নীল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে পড়েছে ম্যাচিং ব্লাউজ, গলায় হালকা ডিজাইনের ডায়মন্ড সেট, খোলা চুলে জড়ানো আছে আর্টিফিশিয়াল বেলিফুলের গাজরা। হাতে নীল কাচের চুড়ি, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক। সবকিছু মিলিয়ে তাকে যেন এক অপ্সরা মনে হচ্ছে, আলোকছায়ার এই সন্ধ্যায়, যেন রূপকথা থেকে নেমে আসা কোনো চরিত্র। আয়নায় কি দেখছো, হামিংবার্ড? আরিশের কণ্ঠ ভেসে এলো পিছন দিক থেকে। কণ্ঠটা শুনেই উচ্ছ্বসিত হয়ে পেছনে ফিরে তাকালো ওরা। আর সেই মুহূর্তেই যেন আরিশের হৃদয় একচিলতে ঝড় বয়ে গেল। এক মুহূর্তের জন্য থমকে গেল সব নিঃশ্বাস, স্পন্দন, সময়। একদৃষ্টিতে তাকিয়ে রইল সে ওরার দিকে। চোখে বিস্ময়, মুগ্ধতা আর গভীর ভালোবাসার ছায়া। আরিশের এমন অভিব্যক্তি দেখে মুচকি হেসে ওঠে ওরা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে সে, কানে কানে বলল। আপনার হামিংবার্ডকেই দেখছিলাম আয়নায়। আরিশ তার কোমরে হাত রেখে ওরাকে একটু উঁচু করে তোলে, তারপর গভীর মমতায় কপালে এক আলতো চুমু রাখে। আজকের পর এই রুমে আর আয়নাই থাকবে না। কি? চমকে উঠল ওরা। যা শুনেছ, ঠিক তাই বলেছি। কিন্তু কেন? আরিশ চোখ সরিয়ে রাখল, যেন অভিমান লুকাতে চাইছে। তোমার এই সৌন্দর্য আমার আগে আয়না দেখে ফেলে, এটাই সহ্য হয় না। ওরা হেসে উঠল জোরে। সেই হাসিতে যেন রুমটা মুহূর্তেই আলোয় ভরে গেল। আরিশের কপাল কুঁচকে গেল, থুতনিতে হাত রেখে গম্ভীর গলায় বলল। হাসবে না একদম। ঠিক আছে। হাসব না। যান, ফ্রেশ হয়ে আসুন। দরকার নেই। চল, বেরোবো এখনই। ওরা বিস্ময় চোখ বড় বড় করে বলল। এখন? রাতে কোথায় যাবেন? আরিশ একটু হাসল, চোখে মায়া মেশানো উচ্ছ্বাস। তোমার সঙ্গে এখনো রাতের শহর দেখা হয়নি, পাখি। লেটস গো। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওরা এগিয়ে এসে আরিশের ঠোঁটে এক চুমু দিল। আরিশও পাল্টা চুমু দিল ঠিকই, কিন্তু তাতে ওরার ঠোঁটটা কেটে গেল। ভালো করে চুমু খেতে পারেন না? কিছুটা অভিমান নিয়ে বলল ওরা। আরিশ অবাক হয়ে ওরার ঠোঁটের দিকে তাকায়, কাটা দাগটা খেয়াল করে বলল। আমি তো আসতেই দেই। এটা আবার কেমন করে হলো? থাক, হয়েছে। চলুন এবার। বলে মুখ ফিরিয়ে নিল ওরা। আরিশ ফিক করে হেসে উঠে ওর হাত ধরল। জনের হাসি মুখে, হাতে হাত রেখে তারা রুম থেকে বেরিয়ে গেল। রাতের শহরটা আজ যেন এক নতুন গল্পের সূচনা। সন্ধ্যার ঢাকা শহর। বাতাসে হালকা গরম, আলো ছায়ায় জলজল করছে রাস্তাঘাট। ওরার ইচ্ছায় আজ রিকশা চড়ে ঘুরবে তারা। তাই একটা রিকশা ঠিক করে ফেলেছে আরিশ। তবে সমস্যাটা হলো আরিশের জীবনে এই প্রথম রিকশায় ওঠা। ফলে খানিকটা অস্বস্তি তো থাকছেই।
মাঝে মধ্যে রিকশা একটু নড়েচড়ে উঠলেই আরিশ ভয় পেয়ে যায়, হাত দিয়ে শক্ত করে রিকশার হুক ধরে বসে থাকে। এই দৃশ্য দেখে ওরা তো খিলখিল করে হেসেই ওঠে, তার হাসিতে যেন রিকশার চারপাশটা আরো হালকা হয়ে যায়। রিকশা এসে থামল সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। চারদিকে যেন মানুষের ঢল। শুক্রবার বলে ভিড়টা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, দম ফেলার জায়গা নেই যেন। আরিশ রিকশা থেকে নেমে হাত বাড়িয়ে ওরাকে নামতে সাহায্য করল। রিকশাওয়ালা মামা নিশ্চিন্তে বসে রইলেন নিজের আসনে। কারণ আরিশ আগেই তাকে খুশি করে দিয়েছেন, সোজা 1010 টাকা দিয়ে। মামার মুখে প্রশান্তির হাসি, আজকের দিনটায় তার আর কোনো চিন্তা নেই। এখানে অনেক লোকজন, হামিংবার্ড। পাশাপাশি হাঁটছে ওরা। স্বাভাবিকভাবেই লোকজন ওরার দিকে তাকাচ্ছে। এমন সুন্দরীর পরনে নীল শাড়ি ঠিক যেন নীলপরী। লোকজন দেখবে এটাই স্বাভাবিক। তাহলে কোথায় যাবেন? সব সব জায়গায় তো লোকজন। অরার কথার দিকে বিশেষ একটা খেয়াল নেই আরিশের। একটা ছেলেকে দেখছে সে। অরার দিকে কখন থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটা। আরিশ আচমকাই ছেলেটার কাছে গিয়ে কলার চেপে ধরল। চমকাল অরা। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। হেই, হোয়াট দ্য ফাক ডু ইউ থিঙ্ক ইউ ডুইং স্টিয়ারিং অ্যাট মাই ওয়াইফ? গেট লস্ট, সহল। অরার ইচ্ছা থাকলেও আরিশকে থামানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। ওই জায়গায় জমে থাকা লোকজনের কেউই আর সাহস পাচ্ছিল না তার দিকে ঝাঁপ দেওয়ার। আরিশের চোখ মুখ থেকে যেন আগুনের শিখা বেরোচ্ছে, তার ক্রোধ একেবারে স্পষ্ট। বেচারা ছেলেটা আরিশের হাত থেকে ছুটে সরে গেল, তারপর অন্যদিকে দৌড়ে পালিয়ে গেল। ধীরে ধীরে লোকজনও সেখান থেকে ছড়িয়ে পড়তে শুরু করল। এক একজন এক এক রকম মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কেউ অবাক, কেউ কৌতূহলী, আবার কেউ ভাবছে এটা কতটা ঠিক বা ভুল। ওরা শুধু অসহায় চোখে আরিশের দিকে তাকিয়ে থাকে, নিজেকে সামলাতে পারছে না। তার মনে হচ্ছে, এই ক্রোধ আর এই দৃশ্য আর কতকাল ধরে চলবে? আরিশ তার দিকে এগিয়ে বলল, বাসায় যাব। ওরা কিছু বলল না। আরিশ ওরাকে নিয়ে আবারও রিকশায় উঠে বসল। মাঝখান দিয়ে ওরার মনটা খারাপ হয়ে গেল। মাঝে মধ্যে আরিশের এসব স্বভাব বিরক্তিকর লাগে তার। নয়নাকে দেখে তামান্নার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। কিছুক্ষণ আগে নয়নাকে নিয়ে খান বাড়িতে পৌঁছল তালহা। নয়না আর তামান্নাকে রেখে নিজের ঘরের দিকে এগোল সে। আপু, কোথায় গেছো? নয়না কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। ভাবি ভাইয়ার সঙ্গে ঘুরতে বের হয়েছে, একটু পরেই ফিরে আসবে। তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, নয়না। তোমার জন্য রুমটা গুছিয়ে রেখেছি। আমি ততক্ষণে খাবার নিয়ে আসি। তামান্না বলল। আমি তো খেয়েই এসেছি, আপু। এখন রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি। আপু ফিরলে আমাকে জানিও। নয়না বলল। ঠিক আছে, যাও। নয়না গেস্ট রুমের দিকে এগোলো আর তামান্না রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ি ফিরেই ওরাকে নিয়ে হনহনিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল আরিশ। তার স্বামী কেন এমন করছে বুঝেও যেন বুঝতে পারছে না ওরা। রাগের মাথায় ওরার শরীর থেকে শাড়িটাই খুলে ফেলে দিল আরিশ। ওরা ওড়না গায়ে পেঁচিয়ে দাঁড়ালো। কি হয়েছে আপনার? শাড়ি খুললেন কেন? ওরা হতবাক হয়ে প্রশ্ন করল। আরিশ রাগে কাঁপতে কাঁপতে বলল, পাগল হয়ে গেছি আমি। এই শাড়ি যত নষ্টের মূল। আর পরবে না এই শাড়ি। গভীর নিঃশ্বাস ছাড়ল আরিশ। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে সে। শান্ত হন একটু। এত রাগ করলে চলে? আরিশ ওরার কথায় কান না দিয়ে আচমকাই ওরার দুটো হাতি পেছনে চেপে ধরে, দেয়ালের সাথে ঠেসে ধরল তাকে, দেয়ালে পিঠ থেকে যাওয়ায় অস্বস্তি লাগছে ওরার। আরিশ এবার ওরার হাত দুটো উঁচু করে দেয়ালের সাথে চেপে ধরে হিসহিসিয়ে বলল, আমি কি অহেতুক রাগ করেছি, হামিংবার্ড? তুমি দেখনি, ওই অসভ্য ছেলেটা তোমার দিকে কিভাবে তাকিয়েছিল? ওর চোখ দুটো তুলে মার্বেল খেলতে পারলে কলিজা ঠান্ডা হতো আমার। আতকে উঠল ওরা। কি ভয়ঙ্কর কথাবার্তা। শুকনো ঢোক গিলে আরিশের কপালে কপাল ঠেকাল। নিচু স্বরে বলল, শান্ত হন আরিশ, প্লিজ শান্ত হন। আমার দিকে দেখুন। আমার চোখের দিকে তাকান।
অরার মিষ্টি কথা আরিশের মনকে বেঁধে ফেলল। জনে চোখে চোখ রেখে কিছুক্ষণ নিঃশ্বাস ফেলল, যেন শব্দহীন কিছু বোঝানোর চেষ্টা করছিল। তারপর হঠাৎ আরিশ বেগবান হয়ে অরাকে বুকে জড়িয়ে ধরল। চলবে। চলবে।